আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোট ছোট সোনামণি ও ভাইয়েরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। সবাই আসো। ওয়াও, আলহামদুলিল্লাহ। সোরো আসো। এটা হচ্ছে আমার বাবুদের বারান্দা। এটা বাবুদের। একটা মন্দির। সকালবেলা ফজরের নামাজ পড়ে আমি বারান্দায় চলে এসেছি, আর নাস্তা করার আগ পর্যন্ত আমি বেশ কিছু সময় এখানে একা একা কাটিয়েছি 2 দিন। তো আপনাদেরকে জুম করে একটু দেখানোর চেষ্টা করছি যে পাহাড়ের উপরে কি রয়েছে। শুরুতেই আপনাদেরকে দেখিয়েছি যে একটা মন্দির রয়েছে। আজ আমরা ওই মন্দিরে ঘুরতে যাব। মন্দিরটার নাম হচ্ছে শম্ভুনাথ মন্দির। আশা রাখছি যে পুরো ব্লগটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর যারা লাইক দিতে ভুলে যান, প্রথমেই বলছি একটা লাইক দিয়ে প্লিজ ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আপনাদের একটা লাইকই আমার এই ব্লগগুলিকে আরও অসংখ্য মানুষের মাঝে পৌঁছে দিবে। তাছাড়া আজকের ব্লগে আমি শেয়ার করব নেপালের ওয়েদার কেমন, এখানকার মানুষের আচরণ কেমন, ভাষা কেমন, সব মিলিয়ে দর্শনীয় স্থান কোন কোন জায়গায় যাব, অনেক কিছুই গল্পে গল্পে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই হোটেলের টপ ফ্লোরেই রয়েছে বুফে খাওয়ার ব্যবস্থা। সকালবেলার খাবারটা আমরা কমপ্লিমেন্টারি নাস্তা হিসেবেই পাচ্ছি, আমাদের প্যাকেজের সাথেই ছিল। আর চাইলে কিন্তু দুপুর বা রাতের খাবারটাও কিন্তু এই হোটেল থেকে নেওয়া যায়, বাট সেই ক্ষেত্রে কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। আর আমরা যেহেতু নিজেরাও একটু এক্সপ্লোর করতে ভালোবাসি কোথায় কি পাওয়া যায় না যায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা দুপুর আর রাতের খাবারটা নিজেদের ভেতরেই রেখেছিলাম। তো টপ ফ্লোরে কি আছে সেটাও আপনাদের সাথে একটু ঘুরে দেখাবো। তো তার আগে দেখি এখানে বুফে খাওয়ার ব্যবস্থা কি আছে বা এরা কি বলছে একটু শুনি। ওহ, ট্রাইপড আনলে ভালো হতো। No, today is only 4 people. Oh. So that's why buffet is not. What means no breakfast? There's no, breakfast? no. যেটা বললো মেয়েটা আমাদেরকে সেটা হচ্ছে যে এই হোটেলে যারা আছে তাদের ভেতর থেকে অনলি শুধুমাত্র 4 জন পার্সন এখানে নাস্তা করবে সকালবেলা নাস্তাটা। তো সেই ক্ষেত্রে বুফের ব্যবস্থাটা এখন আপাতত নাই, এটা বন্ধ আছে। তবে আপনাদেরকে বুফের মতোই খাবার দেওয়া হবে, পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হবে। আপনারা যেটা যখন অর্ডার করবেন সকালের নাস্তায় সেটাই আমরা দিব, বাট আপনি পছন্দ করে চুজ করে খেতে পারবেন না। এখানে যে নির্দিষ্ট যে আইটেমগুলো রয়েছে সেগুলোই আমরা আপনাদেরকে সার্ভ করব, তবে যতবার চাইবেন ততবার দেব, এটাই বুঝাইলো। তো এখন আমরা চলে এসেছি ছাদের উপরে, আর এখানে এসে বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। অনেক অনেক ভালো লাগার মতো একটা জায়গা। নেপাল আসলে খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর, আর এখানকার ওয়েদারটা হচ্ছে বিকাল 5টার পর থেকেই ঠান্ডা পড়া শুরু করে একটু একটু করে। রাত যত গভীর হয় ঠান্ডার পরিমাণটাও তত বাড়ে, আর সকালবেলা প্রায় 9টা পর্যন্ত ঠান্ডা থাকে। এখানে সকালবেলা যারা স্কুল কলেজে যায় তারা সোয়েটার পরেই যায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়াসিফ কিন্তু হুডি পরা আছে, সেই সাথে সুভাও কিন্তু ফুল হাতার গেঞ্জি পরা আছে, তার মানে এখানে বেশ কিছুটা ঠান্ডা পড়ে। নাস্তার টেবিলে চলে আসলাম, দেখি কি এনেছে। What's your name? My name is Rosie. Rosie. রোজি। Yes. Oh, you are from Bangladesh, right? No, I'm from Nepal. Rosie is Bangladeshi name. Thank you. আচ্ছা, আমাদের আরও 2টা প্লেট দরকার, বুঝছো? Kado. নাস্তা আলহামদুলিল্লাহ আমাদের সবার খুব পছন্দ হয়েছে, বিশেষ করে আপনাদের ভাইয়া তো এই ধরনের নাস্তা খেতেই পছন্দ করে, হেলদি ফুড। এখানে কিন্তু প্যানকেক দিয়েছে, সাথে মধু দিয়েছে, 2টা করে ডিম পোস্ট দিয়ে দিয়েছে। চিকেন Chicken sauce. Yeah. Okay. বাচ্চাদের জন্য আর আমার জন্য সসেস নিয়েছিলাম, তো সেটা চিকেন কিনে আপনাদের ভাইয়া শুনে নিল। সাথে কিন্তু ওরা তরমুজ, পেঁপে আর আপেল দিয়ে ফ্রুটস দিয়েছে। আর সেই সাথে নাস্তার প্লেটে ছিল কিন্তু ফুলকপি, গাজর, মাশরুম, এগুলো জাস্ট একটু হালকা সেদ্ধ করে সটে করে নিয়েছে। সাথে কিন্তু কাঁচা পেঁয়াজ ছিল, ক্যাপসিকাম ছিল, এবং আলুগুলো ওরা খুব সুন্দর করে গোল্ডেন ফ্রাই করেছে।
খুবই টেস্টি একটা খাবার ছিল এবং এখানে আপনি যত খুশি তত নিয়ে খেতে পারবেন। তো আমরা বেশ সময় নিয়ে আয়েশ করেই আমাদের খাবারটা খাচ্ছিলাম, খুব বেশি ভালো লাগা কাজ করছিল। আর খেতে খেতে আপনাদের সাথে একটু সেই কথাটা মনে করিয়ে দিই, যারা ব্লগগুলো রেগুলার পাচ্ছেন কিন্তু কোনো কারণে এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তো আপনাদেরকেই বলছি যে প্লিজ আপনি যদি আমার সাফল্যের পথে এগিয়ে যেতে কিছুটা হলেও হেল্প করতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিতে হবে, এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেলে লাইফস্টাইল ব্লগগুলো পৌঁছে যাবে, চাইলেই আপনি যখন তখন দেখে নিতে পারবেন। নাস্তা করা শেষ হয়ে গেছে আর কফি চেয়েছিলাম আমি আর ওর বাবা, তো কফি খেয়ে নিব। কফির সাথে এখন চিনি মিক্স করে নিচ্ছি। কিছু দিয়ে দাও, হ্যাঁ সব সার্ভিস অনেক সুন্দর। চিনি তুমি তখন গুলা বানাও, ওকে? তাহলে চিনি কিভাবে জানি ডুবে যায়, তাই না? রুমে এসে রেডি হয়ে গেলাম। তো ওখানে কফি খেতে খেতে আপনাদের ভাইয়াকে বললাম যে সুয়ার বাবা, ওদের প্রেজেন্টেশন প্লাস নাস্তা সব কিছু আমার অনেক বেশি ভালো লেগেছে, তুমি চাইলে কিছু টিপস দিয়ে যেও। তো টিপস দেওয়ার জন্য ওখানে একটা বক্স আছে, সুয়ার বাবা ওখানে 100 টাকা টিপস দিয়ে এসেছে। আর আমরা রুমে এসে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আবারও আসসালামু আলাইকুম। দেখা হবে নিচে যাচ্ছি, নিচে নতুন জায়গায়। আমার জামাটা তো উপরে পাহাড়ে। হ্যাঁ, তো নিচে যাচ্ছি কে? এই ভিডিওটা সুন্দর হবে, বুঝছো? আপনারা কেউ ভাববেন না যে আপনাদের ভাইয়া আমার ব্লগের জন্য ভিডিও তৈরি করে দিচ্ছে, আসলে তেমনটা না। সে একটু শখে ভিডিও করে, সে তার ফেসবুক পেজে আপলোড দেয়। আর হচ্ছে যে এই ট্রাইপডটা সে আসার আগে কিনেছে শুধুমাত্র তার সেলফি উঠানোর জন্য। তো এই কারণে হচ্ছে যে সে যেহেতু সামনে বসা, সে সব ভিডিওই করে, জাস্ট সে তার পেজে বা সে তার ফেসবুক পেজে আপলোড দেয়, এইটাই। তো আমরা এখন শম্ভুনাথ মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। পাহাড়ি রাস্তা বেয়ে এই যে দেখেন, এই রাস্তাটা ক্যামেরায় বোঝা যাচ্ছে না কিন্তু এটা কিন্তু উঁচু, বেশ উঁচু। আমরা উঠলাম, আমি এখানে ভিডিওটা পজ করব, আবার আমরা হয়তো ঘুরে যেখান থেকে এন্ট্রান্স সে পথ দিয়ে আমরা ঢোকার জন্য যাচ্ছি। চারিদিকে দেখাচ্ছি আপনাদেরকে, খুব ভালো লাগে। নতুন কোনো জায়গায় ঘুরতে আসার মজাই আলাদা। বাচ্চারাও বেশ সুন্দর, দেখো না এদিকে মন্দির, মূর্তি। পারি না আমরা ভালো খাবার খুঁজে খুঁজে খেতে পারি না, টেস্ট করতে পারি না, কিন্তু এখন আর সেই বদনামটা হয়তো নাই। আশা করছি এখন আমরা গাড়ি থেকে নামবো। ধন্যবাদ। আসিফ আসো, ইয়াল্লা দেখো কিভাবে, এই আমার তো ভয় লাগতেছে। শম্ভুনাথ মন্দিরের সিঁড়িতে উপরে উঠতে উঠতে প্রচুর বানর দেখছি। বানরগুলো, মা বানরগুলো বাচ্চাগুলোকে আদর করছে, উকুন মারছে, পশমগুলো একটু উল্টে পাল্টে চুলকায় দিচ্ছে, আদর দিয়ে দিচ্ছে, ঘুম পাড়িয়ে দিচ্ছে। এই যে দৃশ্যগুলো, এত বানর মনে হচ্ছে যে পাশ দিয়ে, হাতের পাশ দিয়ে চলে যাচ্ছে। আর আমার বাচ্চারা তো চিল্লাপাল্লা করছে, শুনতেই পাচ্ছেন যে ওরা খুব ভয় পাচ্ছে। আর এই মন্দিরটা না অনেক বড়, বিশাল বড়। তো আসলে আমি এগুলো সম্পর্কে কোনো কিছুই বলতে পারবো না বা আমার জানাও নাই। আমাদের বিধর্মী যারা আছেন বা অন্য ধর্মের অনুসারী যারা আছেন তারা খুব ভালো করে বলতে পারবেন, তবে এটা বৌদ্ধদের মন্দির এতটুকু বুঝতে পারছি। চলেন ঘুরে দেখি যে এই মন্দিরের ভেতরে কি কি আছে। এটা এখানকার কালচারাল এবং লোকাল কিছু জিনিস
এগুলো হচ্ছে মার্বেলের মালা, কিছু প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র, হাতিতলা। দোকানি আছে। পুরা থামেল শহর জুড়েই কিন্তু এই একই টাইপের জিনিসপত্রই আমরা নেপালে দেখেছি। সেই সাথে কিছু মালা জাতীয়, তসবি জাতীয় জিনিস রয়েছে। আমি জানি না আসলে এটা কি, তবে ধর্মীয় কোনো জিনিস এটা বুঝতে পেরেছি। আমরা যেরকম তসবি নিয়ে জিকির করি, ওনাদেরও ঠিক এরকম কিছু রয়েছে। তো এই তো পুরা শহর জুড়ে একই রকমের জিনিসপত্র দেখেছি, এখানেও মানে ভিন্ন কোনো কিছু আসলে দেখিনি। তবে আমি যে কিছু কিনবো সেটাও কিন্তু এখান থেকে আমি নিতে পাইনি। আপনারা একটু খেয়াল করে দেখবেন যে প্রত্যেকটা জিনিসে কিন্তু মূর্তির মাথা বসানো রয়েছে, কচ্ছপ রয়েছে, বা একটা যে কোনো একটা মাথা বা কঙ্কাল বা মানুষের আকৃতি কোনো কিছু রয়েছে। তো এটা তো আমি আমার জন্য আনবো না। তো দেখেন, এটার ভিতরে খুব কালো দেখছিলাম। তো এই যে এটাও একটা সম্ভবত পূজা করার কোনো ঘর বা কোনো কিছু এরকম কিছু একটা হবে। যারা বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পারবেন ভালো করে। তো আপনাদের জন্য খুব সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। নেপালের মানুষ খুব বিনয়ী, খুবই ভদ্র এবং সভ্য বলা যায়। তো এতটা সভ্য আসলে কি বলবো, আপনাদের সাথে একটু শেয়ার করি। আমরা যখন থামেলে নিউ রোডের দিকে হাঁটছিলাম, তখন একটা রিক্সাওয়ালা মানে আপনাদের ভাইয়াকে ক্রস করতে চাচ্ছিল। তো এখানে খুব রেয়ার রিক্সা পাওয়া যায়, খুব বেশি না। তো একটা রিক্সা যাচ্ছিল, তো কোনো রিক্সায় কিন্তু হুইসেল নাই বা বেল বাজাবে এরকম কোনো কিছু নাই। তো সে কি করে সরাবে? প্রত্যেকটা রিক্সাওয়ালার একটা অ্যাটিচিউড হচ্ছে যে যখন কোনো মানুষ রিক্সার সামনে বাঁধবে তখন কিন্তু মুখ দিয়ে শীষ বাজাবে। এই জিনিসটায় আমি খুব অবাক হয়েছি এবং আমার কাছে এতটা ভালো লেগেছে যে খুব বেশি জোরে শীষ বাজায় না, শীষটা এতটুক পর্যায়ে বাজাবে যে আপনার কান পর্যন্ত পৌঁছাবে বা আপনার আশেপাশে 2-3 জন মানুষ শুনবে, এতটুকু। এখানে আংটি টাইপের কিছু দেখছিলাম কিন্তু নিতে পারলাম না। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, প্রত্যেকটা আংটিতে মূর্তি, মাথা এবং কচ্ছপ দেওয়া। তো এগুলো আমার পক্ষে নেওয়া সম্ভব না। আবারও রেখে আমি উপরের দিকে চলে যাচ্ছি। আর ওই যে বললাম না যে সব জায়গায় একই রকমের জিনিসপত্র, প্রত্যেকটা যে দোকান দেখছি সব একই রকমের জিনিসপত্র। তো আপনাদের ভাইয়া আমাকে বলেছিল যে শপিং আইটেম টোটালি থাকবে না। তো আমি ওকে অনেক বেশি কনভিন্স করেছিলাম যে না, একটা স্মৃতি হিসেবে আমি কিছু তো একটা নিয়ে আসবো, কিন্তু আসলে আনতেই পারিনি। কোনো কিছু আমার পছন্দ হয় না। এখানে দেখেন, আমি হাত দিয়ে কিন্তু এই জিনিসগুলো সব কিছুই দেখছি, বাট এটাও আমার ঘরে রাখা সম্ভব নয়। আমি আমার বাসায় আমাদের ফ্যামিলি পিকচার বা বাচ্চাদের পিকচার পর্যন্ত আমি রাখি না, সেখানে এই ধরনের পুতুল বা মূর্তি, এটা তো অসম্ভব। তো এটা হাত দিয়ে উঠালাম যে এটা নেওয়া যায় কিনা। তো দেখি যে না, এটাও মানুষ আকৃতি রয়েছে এবং পিঠের ছবিগুলো রয়েছে, সেটা দেখে আবার রেখে দিলাম, নিতে পারলাম না। আলটিমেটলি কিন্তু নেপাল থেকে কোনো শপিং বা কোনো কিছুই করতে পারিনি। এটা একটা ফ্যাক্ট, আমার জন্য দুঃখজনক একটা ঘটনা। আমি আসার পরে খুব আফসোস করছি, আর আপনার ভাইয়ার সাথে বারবারই ঝগড়া করছি যে তুমি কেন কিছু একটা কিনে দিলে না। বললো যে আমি কি তোমাকে নিতে না করছি, তুমিই তো ঘুরে ঘুরে সব দেখছো, পছন্দ না হলে আমি কি করব, চলো আর একবার যাই। তো এই আর কি। তো যাই হোক, যা কিছু দেখছি চোখ দিয়ে দেখছি, বাট নিজের সংসারে যে আনবো কোনো জিনিস পছন্দ করে সেটা আসলে হয়ে ওঠেনি। আর প্রত্যেকটা জিনিসের এত দাম, যেহেতু এটা মন্দির আর এই মন্দিরের জিনিসপত্রগুলো কিন্তু এখানে পাওয়া যায়, সেই ক্ষেত্রে প্রচুর দাম। আর নেপাল এবং বাংলাদেশের আয়তন কিন্তু সেম, একেবারেই সেম। বাট দেখেন, আমাদের দেশে কিন্তু জনসংখ্যা 17,30,00,000 আর নেপালের মাত্র 3 কোটি জনসংখ্যা। তো সেক্ষেত্রে মানে নেপালটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন শহর এবং লোকজনও খুব বিনয়ী। আর ভাষার কথা বলেছিলাম, ভাষাটা হচ্ছে গিয়ে নেপালিরা হিন্দি বলে আর ইংলিশ বলে। তো এখানে দেখা যাচ্ছে যে হিন্দিটা ওরা খুব সুন্দরভাবে বলতে পারে, বাট আমিও বলতে পারি না, আপনাদের ভাইয়াও বলতে পারে না। মানে আমরা একটু একটু করে বুঝি, বাট বলতে পারি না। আর ইংরেজিটা হচ্ছে যে আপনাদের ভাইয়া ফ্লুয়েন্টলি বলতে পারে, আর আমি হচ্ছে গিয়ে একটু বুঝে শুনে থেমে থেমে বলি। তো এই হচ্ছে আমাদের অবস্থা নেপালে গিয়ে।
তো যাই হোক, তারপরও কমিউনিকেশন বা কনভারসেশনে কোথাও কোনো সমস্যা হয়নি। যতটুকু জানি ওদের সাথে বুঝিয়ে বোঝাতে পেরেছি বা বলতে পেরেছি, সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এই তো আমরা কিন্তু পুরো মন্দিরটা ঘুরছি। আর আপনাদেরকে শুরুতেই বলেছি যে এত বড় মন্দির, এটা জাস্ট ঘুরতেই আমাদের প্রায় 1-1.5 ঘন্টা সময় লেগে গিয়েছিল। আর এখন যে জায়গাটার দিকে হেঁটে যাচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন, আপনাদের ভাইয়াকে আমি ডাকছি এখানে। এই 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 ঠিক আছে, ঠিক আছে। বানর দেখো, চলো আমরা ওইদিকে যাই। আসো এদিকে আসো। অসিফ Por eso, para explicarnos cositas. চলে আসো। নাকি বানর বসে? কোথায় কোথায় বানর যে আছে দেখা যায় না। ওই দেখো আরেকটা। হচ্ছে এখান থেকে এখন যে জায়গাটা আপনাদেরকে দেখাবো, মানে সত্যি গা শিওরে ওঠার মতো। এখানেই হয়তোবা কোনো একটা জায়গায় আমাদের হোটেলটা রয়েছে, আর সেই হোটেলের বারান্দা থেকেই কিন্তু এই টেম্পল বা মন্দিরটা দেখা যায়, যেটা দেখার জন্যই কিন্তু প্রথম দিন থেকেই আমাদের অনেক ব্যাকুলতা ছিল। তো যাই হোক, আমরা নেপালে পৌঁছানোর দ্বিতীয় দিনই কিন্তু এই মন্দিরটা ভিজিট করে নিলাম। আর মন্দিরটার নাম কিন্তু আপনাদেরকে প্রথমেই বলে নিয়েছি, শম্ভুনাথ মন্দির। তো আশা করছি এই মন্দিরের এই ভিডিওটা আপনাদের কাছে বেশ কিছুটা হলেও ভালো লেগেছে। যারা বৌদ্ধ ধর্মের অনুসারী রয়েছেন, আমার স্বর্ণা বড়ুয়া আপু রয়েছেন, আপু কমেন্ট করেছিলেন যে আপু বৌদ্ধ। তো আপনি হয়তো বা পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবেন যে আসলে কোথায় কি হচ্ছে না না হচ্ছে বা কে কোনটা, আমরা আসলে ওইভাবে তো বলতে পারবো না, জানিও না। আর এছাড়া আরেকজন আপু কমেন্ট করেছিলেন যে আমরা যে এজেন্সির মাধ্যমে গিয়েছি সেটার নাম কি। তো আমরা ট্রিপোলো এজেন্সির মাধ্যমে গিয়েছিলাম। ট্রিপোলো, তো এই এজেন্সিটা হচ্ছে যে জিগাতলা সীমান্ত স্কোয়ারে এদের অফিস রয়েছে। আপনি যদি চান তো আমি নাম্বার দিতে পারি। এখানে দেখেন এই যে কাঁসা পিতলের যে জিনিসগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আমি একবার চিন্তা করেছি যে এখান থেকে নিব বা নেপাল থেকে এই জিনিসগুলো একটু নিব, ভত্তা টত্তা করা যায় কিনা, কিন্তু না, আসলে নিতে পারিনি। প্রত্যেকটা জিনিসের দাম 800, 900, 1200 করে রুপি। আর এয়ারপোর্ট এরিয়াতে এই একই জিনিস সেম দাম, একই জিনিস সেম দাম না, সরি, একই জিনিস আপনার দাম বলেছে 7000 রুপি। এই হচ্ছে অবস্থা। এই সবাই এখানে আমাদের কয়েকটা ছবি নাও না, স্টিল পিকচার মোটে নাই। এর নাম অবশ্য জানি না। কুলফি? নো 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 নো। 10 का बिस्का है। একজন আইসক্রিমওয়ালা এসেছে, সে আইসক্রিম নিতে বলছে, তো বললাম যে না, আমরা কুলফি খাবো না। আর এই জায়গাটা হচ্ছে একদম শেষ দেখা দেখে আমরা এই মন্দির থেকে নেমে চলে যাচ্ছি। আর দেখেন এইভাবে করে এই যে কাগজগুলো দেখছেন, এটা কিন্তু কাগজ না, কাপড়, বিভিন্ন রঙের কাপড়, এবং এই কাপড়ে কি যেন লেখা রয়েছে। আমাদের যেমন কোরআন শরীফের পাতায় অনেক সূরা বা লাইন বাই লাইন যেভাবে লেখা থাকে না, এই কাপড়গুলোতে কিন্তু এইভাবে করে লেখা রয়েছে।
আসলে তো নেপালি ভাষা বুঝি না, বুঝতেও পারি না, পড়তেও পারি না, যার কারণে শুধু চোখ দিয়ে দেখা ছাড়া আর কোনো ওয়ে নাই। তো যাই হোক, আমরা আমাদের খড়কা দাদাকে খুঁজে আমরা এরপরে আবারও আরেকটা স্পটে চলে যাচ্ছি। এখন যে স্পটে যাচ্ছি সেখানে গিয়ে আমরা দেখব সেটা হচ্ছে পাহাড়ের বুক চিরে নদীর যে পানি এবং পানির যে স্রোত, পানির যে শব্দ, এগুলি আসলে ওখানে দেখার বিষয়। আর ওখানে রয়েছে ছোট্ট একটা ঝুলন্ত ব্রিজ। তো ওই ব্রিজে উঠেই মূলত নদীটাকে দেখা যায়। পাহাড়ের বুক চিরে একটা নদীর পানি এবং পানির যে শব্দ, সেটা অসম্ভব রকমের ভালো লাগা কাজ করে। তো আমরা অলরেডি কিন্তু সেখানে চলে এসেছি। এই গাছটার কাছে আমাদের গাড়িটা এখন পার্কিং নিবে, আর এরপরে খড়ক দাদা আমাদেরকে দেখিয়ে দিচ্ছে আমরা কোন পর্যন্ত যেতে পারবো আর কোথায় আবার চলে আসবো। তো সেভাবে করেই কিন্তু আমরা এই স্পটটা দেখে নিয়েছি। আর এই দিন কিন্তু আমরা আরেকটা স্পট দেখেছি, তবে ব্লগটা বড় হয়ে যাওয়াতে আমি ওটা আগামী ব্লগে দেখাবো। এছাড়াও কিন্তু নেক্সট ব্লগে আমি আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর বিষয় শেয়ার করতে চাচ্ছি, আপনাদের দেখলে অনেক বেশি ভালো লাগবে। যে নেপালে গিয়ে কিন্তু আমি রান্না করেও খেয়েছি, তাছাড়া আরও কী করেছি সেগুলো নিয়ে কিন্তু নেক্সট ব্লগ আসবে। আশা রাখছি আপনারা সবাই আমার চ্যানেলের সাথেই থাকবেন, আমার সাথেই থাকবেন। এটা একটা লোহার ব্রিজ, এখানে পানির যে গর্জন, এখানে একটু গা শিওরে ওঠার মতো। পানি এখন সাউন্ড দেখো আরে কোনো ভয় নেই। এই, সাবধান। হ্যাঁ একটা কথা বলবো? হ্যাঁ, বলো। এই নদীর পাশে চীন ওরে দাদা রুমে চলে এসেছি, আর এখন আমরা দুজন চা খেয়ে নিব, একটু গ্রিন টি খাবো, বাচ্চারা কফি খাবে তাই বলছে। তো আমি সেটা রেডি করে নিচ্ছি। তো রুমে বসেই এখন আমার ব্যালকনি থেকেই পাহাড় দেখব আর হচ্ছে যে গ্রিন টি খাবো। তো আজকের ব্লগটা কেমন লেগেছে সেটা জানিয়ে আমাকে প্লিজ আপুরা কমেন্ট করবেন, আমার প্রিয় আপুরা যারা কমেন্ট করেন। আসলে আমার মনে হয় যেন আপনারা অনেক বেশি আপন হয়ে গেছেন আমার কাছে। যারা কমেন্ট করেন না তাদের সাথে তো আসলে কোনো কনভারসেশন হওয়ার সুযোগ নাই। আপনারা কমেন্ট না করলে আমিও তো বুঝতে পারবো না যে আসলে আপনাদের কাছে কেমন লেগেছে। তো রিকোয়েস্ট করছি যে ব্লগটা কেমন লেগেছে সেটা জানিয়ে একটা কমেন্ট করবেন। আর যারা এখনও নেপাল দেখেননি বা যেতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে যেতে পারেন। আর এখানে ওয়েদার সম্পর্কে বলেছি, নেপালের আয়তন সম্পর্কে বলেছি, ভাষা সম্পর্কে বলেছি, মানুষজন কেমন হয় সেটা সম্পর্কে বলেছি। সব কিছু মিলিয়ে নেপাল শহর আমার কাছে খুবই ভালো লেগেছে এবং ভালো লাগার মতো একটা কান্ট্রি। তো আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, দেখে আসতে পারেন। আর সব সময় না সংসার কাজকর্ম এটা না ভালো লাগে না, মাঝে মধ্যে হয় কি এখান থেকেও কিন্তু নিজেদের জন্য একটুখানি ছুটির দরকার হয়। তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘোরাঘুরি বা এই ধরনের বিনোদন কিন্তু যথেষ্ট ভালো লাগা কাজ করে বা রিফ্রেশ এনে দেয় পুরো শরীরে। মানে জরিমানা করে দেবে কিন্তু। আমরা এখন পাহাড় দেখবো, চা খাবো। ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আজকের ব্লগ থেকে বিদায় নিচ্ছি, তবে সামনে আরও বেশ কিছুটা অংশ রয়েছে, আপনারা দেখতে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বাট তারা বেশ কোয়ালিটিফুল কাজ করে বলে আমার কাছে মনে হয়েছে, এবং সেটা
আমি সেটা টেস্ট করে এটার যে সিও কই তোমরা বাবা যে আচ্ছা খাও গ্লাস যেন পড়ে না সে খুব যত্নের সাথে গ্লাস পড়ে না মানে আমাকে এই সার্ভিস